হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো রেলের গ্রুপ ডির জন্য আমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশনের যে ক্লাস চলছিল, সেই লাস্ট মিনিট সাজেশনের ক্লাস নিয়ে আমরা আবার হাজির হয়েছি। তো দেখো, আজ থেকে কিন্তু তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। একদম কিন্তু আজ থেকে শুরু করে একদম এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। আর আমাদের এই চ্যানেলে কিন্তু লাস্ট মিনিট সাজেশনগুলোকে আপলোড করা হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলছে, লাস্ট মিনিট সাজেশনের প্রথম প্রশ্ন কি বলছে, যে একটি উত্তল দর্পণ বা কনভেক্স মিরর সর্বদা কীরূপ প্রতিবিম্ব গঠন করে। তো দেখো, এখানে উত্তল দর্পণের কথা বলেছে। তো উত্তল দর্পণ সর্বদা কীরকম ধরনের প্রতিবিম্ব গঠন করে, তো সেটা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে এখানে কিন্তু কি বলেছে, এখানে কিন্তু দেখো বলেছে মিরার, ঠিক আছে? এখানে কিন্তু লেন্স বলেনি। তো লেন্স যেহেতু বলেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কনভেক্স লেন্সে কেমন হয়, কনভেক্স লেন্সে কিন্তু প্রতিচ্ছবিটা উল্টো হয়। তো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে উল্টো যে অপশানগুলো আছে সেগুলোকে কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে? কেন? কারণ উল্টো কিন্তু লেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু দর্পণের ক্ষেত্রে কিন্তু সোজাই হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? তো দেখো, এইটার যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু হবে অপশান বি, অসৎ হবে, খর্বাকার হবে, আর কিন্তু সোজা হবে। অর্থাৎ দেখবে তোমরা গাড়ির যে ব্যাকলাইট যেগুলো থাকে বা ব্যাক যে মিরারগুলো থাকে, গাড়ির যে ব্যাক মিরার যেগুলো থাকে, সেই ব্যাক মিরারে দেখবে কি হয় না, সেখানে কিন্তু তোমার হচ্ছে পেছনের যে জিনিসটা আছে সেটা কিন্তু একটা ছোট সোজা প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে? তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে 50 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উঁচু থেকে নিচে পড়লে তার স্থিতিশক্তি কত হবে। তো দেখো, স্থিতিশক্তি বলেছে, বা এক কথায় আমরা বলতে পারি কি বলেছে, এক কথায় আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি বলেছে। তো পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে কি প্রয়োজন হয়, mgh প্রয়োজন হয়। তো এম কত, এম কিন্তু হচ্ছে 50 কেজি, জি কত, জি কিন্তু হচ্ছে 10, এটা কিন্তু তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর এখানে কত আছে, তোমার উচ্চতাও কিন্তু হচ্ছে 10। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কত হবে, আলটিমেটলি ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব কত না, 5000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো কোথায় আছে, কত নম্বর অপশানে আছে? তো দেখো, অপশান যে বি আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে 5000 জুল, এটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির পরিমাণটা হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি তারের রোধ অর্ধেক করা হলো এবং তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলো, তবে উৎপন্ন তাপের বা হিট পরিবর্তনে কি হবে। দেখো, সবার প্রথমে তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো তাপের প্রভাবে কিন্তু যে যে সূত্রটা আছে, সেই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তো সূত্রটা কি, সূত্রটা কিন্তু হচ্ছে এইচ ইকুয়ালস টু কী হয় না, এইচ ইকুয়ালস টু কিন্তু আই স্কোয়ার আর হয়। দেখো, এখান থেকে কিন্তু সময়ের কোনো রকম কথা বলেনি, তো সেক্ষেত্রে কিন্তু সময়টাকে আমরা এখানে ধরবো না, ঠিক আছে? সময়টাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, সময়টা এখানে পরিবর্তন হচ্ছে না। তো দেখো, প্রথমে কি বলেছে, প্রথমে মনে করি আমরা এটাও এক ছিল, অর্থাৎ আয়ও এক ছিল আর রোধও এক ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এক এক অথবা তোমার হচ্ছে 1 জুলই হবে হিট, তাই না? আচ্ছা, এবার কি বলেছে দেখো, নতুন যে কন্ডিশনটা, তোমাদের ওল্ড কন্ডিশনে কি বলেছিল, তোমাদের ওল্ড কন্ডিশনে কিন্তু বলেছিল যে ওল্ড কন্ডিশনে কিন্তু আমরা দেখতে পেলাম যে হিট প্রডিউস হচ্ছে, সেটা কিন্তু 1 জুল প্রডিউস হচ্ছে। এবার নতুন কন্ডিশনে কি বলেছে, নতুন কন্ডিশনে বলেছে কি, যে তারের যেটা রোধ আছে সেটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা তোমার হচ্ছে রোধ যেটা থাকবে, অর্থাৎ যে আই স্কোয়ার, সরি এখানে যে আই স্কোয়ার যে 8, এখানে আমি আরেকবার লিখছি তোমাদের সুবিধার্থে। তো দেখো, এইচ প্রথমে যেটা আমাদের ওল্ড, ঠিক আছে, এখানে ওল্ড লিখলাম, ওল্ড হিট কিন্তু আমাদের 1 জুল বেরোচ্ছিল, আর নতুন হিট আমাদের বের করতে গেলে কি করতে হবে না, আই স্কোয়ার আর করতে হবে। আচ্ছা দেখো, এবার এক্ষেত্রে যদি দেখো তোমরা, তো দেখো প্রথমে কি বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করেছে, অর্থাৎ এটা আগে 1 ছিল, এটাকে আবার কি করেছে, দ্বিগুণ করেছে। আর রোধ যেটা ছিল সেটা আগে 1 ছিল, কিন্তু সেটাকে হাফ করেছে। তো এটা যদি দেখি 4 হচ্ছে, আর এটা কিন্তু তোমার হচ্ছে 1/2 হচ্ছে। এটাতে যদি এটাকে কাটাকুটি করি, তো আলটিমেটলি কিন্তু 2 হচ্ছে, 2 জুল হচ্ছে। তো 1 জুল থেকে 2 জুল হচ্ছে, মানে কতটুকু বাড়ছে, তো মনে রাখতে হবে যে তাপের যে প্রভাব সেটা কি হবে, সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এইরকম প্রশ্ন কিন্তু তোমরা গ্রুপ ডির পরীক্ষায় দেখতে পাবেই, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ফিউজ তার তৈরিতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টিন আর সীসা, অর্থাৎ তোমার হচ্ছে এসএন প্লাস পিবি, এই দুটো কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য না, ফিউজ তার তৈরিতে, ঠিক আছে? ফিউজ তারের বৈশিষ্ট্যটা কেমন হয়, এর কিন্তু যেটা গলনাঙ্ক থাকে, ঠিক আছে, যেটা গলনাঙ্ক থাকে, সেই গলনাঙ্কটা কেমন থাকে, গলনাঙ্কটা কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে? আর হচ্ছে যেটা রোধাঙ্ক থাকে, অর্থাৎ যে রোধের যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু অনেক বেশি থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন, যে পারমাণবিক বোমা কোন নীতির উপরে ভিত্তি করে চলে। তো সঠিক অ্যান্সার কি হবে, তো দেখো পারমাণবিক বোমা যেটা আছে সেটা কিন্তু নিউক্লিয় বিভাজন, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় কিন্তু চলে থাকে, ঠিক আছে? অর্থাৎ এখানে কি হয়, এখানে কিন্তু একটা নিউট্রন কি হয়, একটা নিউট্রন কিন্তু দুটো ইকুয়াল ভাগে ভেঙে গিয়ে দুটো নিউট্রনে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ বিভাজন হয়ে যায়। আচ্ছা, নিউক্লিয়ার সংযোজন কোথায় হয়ে থাকে, নিউক্লিয়ার সংযোজন কিন্তু স্টার্স, অর্থাৎ তোমার হচ্ছে নক্ষত্রের মধ্যে হয়ে থাকে। এক কথায় আমরা বলতে পারি সূর্যের মধ্যেও কিন্তু কি হয়, সূর্যের মধ্যেও কিন্তু এই
নিউক্লিয় সংযোজন হয়ে থাকে, এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশনের সময় কোন ভৌত রাশিটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনটার কোনো রকমভাবে পরিবর্তন হয় না। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই ফ্রিকোয়েন্সি কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হয় না। ফ্রিকোয়েন্সির ইউনিট কি, ফ্রিকোয়েন্সির ইউনিট কিন্তু হচ্ছে হার্টজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একটি ডুবন্ত জাহাজ কোন নীতির ওপরে ভিত্তি করে কাজ করে। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো ডুবন্ত জাহাজ মানে কি, সেটা কিন্তু তোমার হচ্ছে আর্কিমিডিসের নীতি। ঠিক আছে, আর্কিমিডিসের নীতি, মানে ডুবন্ত জাহাজ মানে কিন্তু এখানে সাবমেরিন। ঠিক আছে, মানে এমন কোনো জাহাজ নয় যেটা কিন্তু ডুবে যাচ্ছে, এখানে ডুবন্ত জাহাজ মানে কিন্তু হচ্ছে সাবমেরিন। তো সাবমেরিন কোন নীতির উপরে কাজ করে চলে, তো সাবমেরিন কিন্তু আর্কিমিডিসের যে প্লবতা আছে সেই প্লবতা সূত্রের উপরে কাজ করে চলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, যে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কিসের ওপর নির্ভরশীল। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো কী কী বলেছে এখানে, অপশানগুলো একবার আমরা পড়ব। বস্তুর ভর এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বস্তুর ভরের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বস্তুর ভরের গুণফল এবং দূরত্বের সমানুপাতিক, নাকি শুধুমাত্র দূরত্বের ওপর নির্ভরশীল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে বস্তুর ভরের যে গুণফল আছে আর তাদের দূরত্বের যে সমানুপাতিক সেটা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি দুটি বস্তুর মধ্যে দূরত্ব যত কম হবে তত কিন্তু ফোর্সটা কী হবে, তত কিন্তু ফোর্সটা বেশি হবে। দূরত্ব যত কম হবে মানে বেশি হবে তত কিন্তু যে ফোর্সটা আছে সেই ফোর্সটা কিন্তু তোমার হচ্ছে কমে যাবে। তো অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কেমিস্ট্রি থেকে কী প্রশ্ন করছে, যে ধাতুকে আঘাত করলে যে শব্দ তৈরি হয় সেটাকে কি বলে। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, তো সঠিক অ্যান্সার কিন্তু এটাকে বলা হচ্ছে সোনোরিটি বা ধাতব শব্দ। ঠিক আছে, ডাকটিলিটি মানে কি, ডাকটিলিটি মানে কিন্তু হচ্ছে কোনো একটা ধাতুর পাতকে তারে বা ওয়্যারে কনভার্ট করার যে ক্ষমতা সেটাকে কিন্তু ডাকটিলিটি বলা হয়ে থাকে। ম্যালিবিলিটি মানে কি, ম্যালিবিলিটি মানে সেটাকে কতটা কম্প্রেস করা যেতে পারে, যেরকম সোনা আমরা জানি যে 1 গ্রাম সোনা দিয়ে কিন্তু 1 কিলোমিটারের উপর রাস্তা তৈরি করা যেতে পারে। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর কোশ্চেন, দেখো কি বলেছে, যে ব্লিচিং পাউডারের বর্ণহীন ক্ষমতা বা ব্লিচিং অ্যাকশন কিসের উপস্থিতির কারণে দেখতে পাওয়া যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অক্সিজেন। এই যে টেক্সট লেখাগুলো এগুলো কিন্তু তোমার হচ্ছে যেহেতু এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো ওখান থেকে কিন্তু কপি করতে গেলে এরকমটা চলে আসে, তো তোমরা শুধুমাত্র এইগুলোকে নেবে। ঠিক আছে, এই যে দেখো এখানে ও আছে অর্থাৎ পারমাণবিক অক্সিজেন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে প্রকৃতিতে প্রাপ্ত সবথেকে কঠিন পদার্থ কোনটা। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হীরা বা ডায়মন্ড। এটা কিন্তু একটা কি, এটা কিন্তু হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ। ঠিক আছে, কার্বনের একটা অ্যালোট্রপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম কোশ্চেন, যে কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি। আবারও বলছি এইগুলোকে বাদ দেবে। ঠিক আছে, এইগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমরা এখানে দেখবে বা আমি তোমাদেরকে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। দেখো এখানে কি কি আছে, এখানে দেখো সবার প্রথমে যেটা আছে সেটা কিন্তু আছে KOH, তারপরে কি আছে, তারপরে কিন্তু আছে NaOH। ঠিক আছে, তারপরে কি আছে CaOH হোল 2 আছে, আর তারপরে কি আছে, তারপরে কিন্তু আছে CO3। ঠিক আছে, Na2CO3। ঠিক আছে, এখানে কি হবে, এটা কিন্তু হবে Na2CO3। তো দেখো কস্টিক সোডা যেটা আছে সেটা রাসায়নিক সংকেত কি, তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো কস্টিক সোডা মানে কি, কস্টিক সোডা মানে কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, যেটা সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নিম্নলিখিত কোন ধাতুটিকে কেরোসিনের মধ্যে রাখা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে রাখা হয়, তার কারণ এটা কিন্তু অধিক মাত্রায় রিঅ্যাক্টিভ হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি পরমাণুর কেন্দ্রের প্রোটন সংখ্যাকে কি বলে। তো আমরা সকলেই জানি পরমাণুর কেন্দ্রের মধ্যে কে থাকে, পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন আর নিউট্রন কিন্তু একসঙ্গে থাকে। ঠিক আছে, আর প্রোটন সংখ্যাকে কি বলা হয়, প্রোটন সংখ্যাকে কিন্তু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলা হয়। আর প্রোটনের চার্জ কেমন হয়ে থাকে, প্রোটন কিন্তু পজিটিভ চার্জ ক্যারি করে থাকে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর বা ওজোন লেয়ার ক্ষয়ের জন্য প্রধানত কোন যৌগটি দায়ী। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 16তম কোশ্চেন কি বলেছে, যে মার্বেল পাথরের রাসায়নিক নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ CaCO3, এটা কি, এটা কিন্তু যে মার্বেল পাথর সেটার কিন্তু রাসায়নিক সংকেত। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা মার্বেলও বলে থাকি।
ঠিক আছে, মার্বেলও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানুষের মস্তিষ্ক বা ব্রেন কোন ঝিল্লি দ্বারা আবৃত থাকে, বা ব্রেনের আউটার লেয়ারকে কি বলে। এক কথায় কিন্তু এটার কোশ্চেন হচ্ছে ব্রেনের যে আউটার লেয়ার আছে সেই আউটার লেয়ারকে কি বলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু মেনিনজেস বলে। প্লুরা কোনটা, প্লুরা কিন্তু যে লাংস থাকে সেই লাংসের যে আউটার পার্ট সেটাকে বলা হয় প্লুরা। আর পেরিকার্ডিয়াম এটা কিন্তু হার্টের যে আউটার পার্ট সেটাকে কিন্তু বলা হয় পেরিকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন উদ্ভিদ অঙ্গাণুটি কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস অব দি সেল নামে পরিচিত। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে বা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে পাওয়ার হাউস কিন্তু সবসময় মাইটোকন্ড্রিয়াকেই বলা হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু নিজস্ব ডিএনএ থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখো, মাইটোকন্ড্রিয়াকে তো কোষের পাওয়ার হাউস বলে, এটা কিন্তু এটিপি তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, রাইবোজোম কি করে, রাইবোজোম কিন্তু হচ্ছে যেটাকে আমাদের প্রোটিন থাকে সেই প্রোটিনকে কিন্তু সংশ্লেষণ করতে সাহায্য করে। নিউক্লিয়াস তোমরা সকলেই জানো। আর লাইসোজোমকে কি বলা হয়, লাইসোজোমকে কিন্তু সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে, ঠিক আছে, বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম কোশ্চেন, যে মানুষের শরীরে কোন অঙ্গে বিলিরুবিন তৈরি হয় এবং জন্ডিসের জন্য দায়ী হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, যকৃৎ বা লিভার, এখানে কিন্তু তোমার হচ্ছে বিলিরুবিন তৈরি হয়। এটা কিন্তু একটা পিগমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু একটা পিগমেন্ট যেটার জন্য কিন্তু এই যে হেপাটাইটিস বা জন্ডিস রোগটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি হয়ে থাকে, ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু হয়ে থাকে রেটিনল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যে রক্তের কোন উপাদানটি অক্সিজেন পরিবহন করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটা কিন্তু অক্সিজেন পরিবহন করে থাকে। এর আয়ু কিন্তু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি শীতল রক্ত বিশিষ্ট বা কোল্ড ব্লাডেড। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যাং, ঠিক আছে, ব্যাং কিন্তু একটা কোল্ড ব্লাডেড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 23তম কোশ্চেন, যে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি বা স্টেম গ্রোথের জন্য কোন ধরনের চলনের প্রয়োজন হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে ফটোট্রপিজম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। এটা কিন্তু কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, এটা কিন্তু আপ টু 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত থাকে। আর পোল, এটা কিন্তু তোমার বললাম ইকুয়েটরের ক্ষেত্রে অর্থাৎ নিরক্ষরেখা অঞ্চলের ক্ষেত্রে। আর যেটা পোল বা মেরু সেখানে কিন্তু 8 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, আন্তর্জাতিক বা এসআই পদ্ধতিতে তাপমাত্রা পরিমাপের জন্য কোনটা ইউজ করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তাপমাত্রা পরিমাপ করার জন্য কিন্তু কেলভিন ইউজ করা হয়ে থাকে। তো এইভাবেই কিন্তু আমাদের একদম লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য দেওয়া হচ্ছে এই চ্যানেল থেকে। প্রত্যেক দিন কিন্তু যাদের পরীক্ষা সামনে, যাদের জানো যে সামনে তাদের পরীক্ষা আছে, তোমরা তো সবাই ডেট আশা করি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, যাদের যাদের আজকে পরীক্ষা, তো 4 দিন আগে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে। আর 10 দিন আগে কিন্তু তোমাদের মেলে বা টেক্সটে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হবে যে পরীক্ষা সেন্টার তোমরা এবার দেখতে পাবে। তো যাদের পরীক্ষা আছে তারা কিন্তু প্রত্যেক দিন এটাকে ফলো করবে, আশা করি এখান থেকে উপকার পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।